শুনছেন সব সময় ভূত স্টেল অফ দুর্য। সঙ্গে আছি দুর্য চৌধুরী। কেমন আছেন সবাই? আমি আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে যে যেখান থেকে শুনছেন সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমি সুস্থ আছি, ভালো আছি। দেশের এই ক্রান্তি লগ্নে আমি আশা করছি আপনারা সবাই একে অন্যের সাথে আছেন। আমরা পরস্পর একত্রিত থেকে যতটুকু সম্ভব এই প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারবো বলে আশা রাখছি। আপনাদের জ্ঞাতার্থে একটি তথ্য জানিয়ে দিই। আপনারা যে রিসেন্ট এপিসোডগুলো শুনছেন, এই পডকাস্টগুলি পূর্ববর্তী সময়ে রেকর্ডকৃত। দেশের এই বিরূপ পরিস্থিতির কারণে আমাদের টিম সকলেই বিচ্ছিন্ন, একজন সম্পূর্ণই বিচ্ছিন্ন। আপনারাও অবগত আছেন, প্রায় সপ্তাহখানেক আমাদের কোনো ইন্টারনেট সেবা ছিল না। ওয়াইফাই থেকে শুরু করে মোবাইল ইন্টারনেট ছিল না। ইভেন আমি যখন রেকর্ড করছি এখন অবধি মোবাইল নেটওয়ার্কটা নেই। তো দীর্ঘ একটা সময় আমরা প্রায় 1-1.5 মাস মতো কোনো নতুন কাজ করতে পারিনি। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের টিম মেম্বারদের জন্য দোয়া করবেন, যাতে আমরা খুব দ্রুতই আবার নতুন পডকাস্ট আপনাদেরকে উপহার দিতে পারি। তো আবারও সে কথাই বলছি, আপনারা রিসেন্ট যে এপিসোডগুলো শুনছেন এগুলো পূর্ববর্তী সময়ে ধারণকৃত। আপনারা আমাদের পাশে থাকবেন। ইউটিউবে শুনে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে শুনে থাকলে ফলো করে দেবেন। চলে যাচ্ছি আজকের ঘটনায়। আজকে ঠিক ঘটনা নয়, এটা ফিকশন, আমার নিজের লেখা। ভূত চতুর্দশী কিস্তি 1 শুরু করছি। ঘটাং ঘটাং ঘণ্টা বাজছে, শঙ্খধ্বনি চারিদিকে, গুম গুম করছে অগ্নিকুণ্ডলী। আমি স্পষ্ট দেখছি সিঁদুর দানিকে পেঁচিয়ে ফোঁস ফোঁস করছে বিস্তর অজগর। আর হঠাৎই যেন আমার কানে তালা লেগে গেল। বিকট গর্জনে তাল মাটাল কাটা মুকুটের উপত্যকা। নিজের চোখকে বিশ্বাস করতে দ্বিধা হচ্ছে। একটা হাতির সমান আকারের সিংহ লাফিয়ে আসছে আমার দিকে। তার বাসন্তী রঙের ললাট লেপে সিঁদুরের টকটকে লাল রং। চোখের কোটরে জ্বলছে ঈর্ষা, ক্রোধে ফেটে পড়ছে তার চিবুক। অন্তিম উদর তৃষ্ণায় সে যেন কাতর। আমাকে গিলে যেন সে তার তৃষ্ণা মেটাবে। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেলেছি। আমি অনুভব করছি কেশরী একেবারে আমার সামনে। এই ঠিক এক্ষুনি কেশরী রূপী আজরাইল আমার জান কবজ করবে। চিরতরে মুক্তি পেয়ে যাবে অগ্নি উপাসকেরা। অধরা থেকে যাবে যতুপুরীর যতুগৃহ। অমীমাংসিত রয়ে যাবে যমদগ্নির অন্ধকার উপাখ্যান। আর কিছু বাদেই বরই পাতার উষ্ণ জলে শেষ স্নান হবে আমার। প্রশ্নবাণ নিয়ে আসবে মুনকার নাকির। 40 কদমের মধ্যে কেউ রবে না, কেউ না। মোহন! হকচকিয়ে উঠে বসলাম বিছানায়। ক্ষণকালের জন্যে আমার মস্তিষ্ক খেই হারিয়ে ফেলেছে। ঠিক ব্ল্যাক আউট হলে যেমন হয় তেমন। চোখ মেলে দেখলাম সুলতান সাহেব বসে আছেন আমার মাথার কাছে। আমার সম্বিত ফিরতেই বললেন, স্বপ্ন দেখছিলে এতক্ষণ? যাও ওঠো,
ফজরের আজান হবে এক্ষুনি, অজু করে নাও, একসঙ্গে নামাজ আদায় করব। আমি খাট থেকে নেমে মনে মনে বললাম, স্বপ্ন এমনও হতে পারে, বাস্তবের এত কাছাকাছি, যেন সাক্ষাৎ মৃত্যু আমাকে দর্শন করে গেল। নামাজের শেষে সুলতান সাহেব আমায় বললেন, সাবধানে থাকবে এই 3টা দিন। আমি তো থাকতে পারছি না, কি করি বলো? বছরে একবারই হয় জিনদের এই মাহফিল, যেতে তো হবেই। কার্তিক মাসটা বড্ড তড়িঘড়ি এলো। যাই হোক, শুনো, তুমি সাবধানে থেকো। সামনেই কালী অমাবস্যা, ভূত চতুর্দশী তিথি আছে, শয়তানেরা আরও শক্তিশালী হবে। আমি তোমার সুরক্ষার জন্যে 21টা জিন পাঠাবো, ওরা তোমাকে পাহারা দিয়ে রাখবে। আরও শুনো, ভুল করেও ওই হোসেনি দালানে পা রাখবে না, কাঠামুকুটের জংলাতেও না। তুমি খুব ভালো করে জানো কাল কেয়াকে তুমি সামলাতে পারবে না মোহন। তুমি কি বুঝতে পারছো আমি তোমাকে কি বলছি? তোমার ওই ছোট্ট মাথাটিতে আমার কথাগুলো ভালো করে ঢুকিয়ে নাও। কাল কেয়াকে তুমি সামলাতে পারবে না, আর একা ওর সামনে যাওয়া তো নিছকই বোকামি। খবরদার, মাতব্বরি করবে না একদম। সহি সালামতে থাকবে, আল্লাহ ভরসা। ইমাম সাহেব আমার কানের কাছে কি একটা দোয়া পড়ে ফু দিলেন, আর ভুর ভুর করা আতরের গন্ধ ছড়িয়ে মিলিয়ে গেলেন। বড্ড ঘুম পাচ্ছিল আমার, বিছানায় এসে ঘুমিয়ে পড়ি। বিকেল 4টায় খবর হচ্ছে টিভিতে, বাবা চা খাচ্ছেন আর খবর দেখছেন। খবরটা ছিল এরকম, এই নিয়ে 12তম নিখোঁজের ঘটনা ঘটল শুভাপুর শহরে। গত রাত 8টার দিকে নিজ বাসার ছাদ থেকে নিখোঁজ হয়ে যায় একাদশ শ্রেণীতে পড়ুয়া ফাতেমা রায়হান। কান্নার রোল উঠেছে ফাতেমার পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় কোনো প্রকার দ্বন্দ্ব, বিদ্বেষ, পারিবারিক সমস্যা কিংবা প্রেম ঘটিত ব্যাপারে জড়িত ছিলেন না এই কলেজ পড়ুয়া শিক্ষার্থী। শুভাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি টিটন আমাদেরকে জানান, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু কোনোরূপ কিনারা করতে পারছেন না। এ ধরনের ঘটনা গোটা বাংলাদেশকে নাড়া দিয়ে চলেছে। গত 18 আগস্ট শবনম মুস্তারি নামের এক কিশোরীর নিখোঁজের মধ্য দিয়ে শুরু হয় এই পরিক্রমা। কারা আছে এর পেছনে? কেন 2 মাসের মতো বড় সময়ের ব্যবধানেও ধরাছোঁয়ার বাইরে এর নেপথ্যজনেরা? এ কি শুধুই আইনের ব্যর্থতা, নাকি অন্য কোনো রহস্য? সঙ্গে থাকুন সময়ের। বিষয়টা আসলেই রহস্যজনক। মাত্র 2 মাসের ব্যবধানে 12টা মেয়ে নিখোঁজ, তাও আবার একই শুভাপুরে। সন্ধ্যার পর কিশোরী মেয়েরা বেলকনিতে আসতেও ভয় পাচ্ছে আজকাল। আমার বড্ড কৌতূহল হচ্ছে জানতে, কে করছে সব, কেন করছে। ভীষণ ইচ্ছে হচ্ছে হুসেনি দালানের গুপ্ত কুঠুরিতে গিয়ে কাল কেয়াকে সব জিজ্ঞেস করি। কাল কেয়া বন্দি আছে 800 বছর। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 800 বছর। ওর অদৃশ্য মায়াশিকলের ঝনঝন আওয়াজ শোনার বড্ড ইচ্ছে আমার। যাব নাকি একবার? বেশি দূর তো নয়, কাছেই। যাব নাকি যাব না? কিন্তু ইমাম সাহেব যে বারবার নিষেধ করে গেলেন। ঠিক হবে তার নিষেধ অমান্য করলে? এত ভাবতে পারছি না আমি। মাবুদ আছেন, যা হওয়ার হবে। যাই, সন্ধে নামার আগেই ফিরে আসব। ওহো, ভুলেই গিয়েছিলাম, তফা নিতে হবে তো। তফা মোড়ের ফার্ম থেকে বড় দেখে একটা মুরগি কিনে ব্যাগে ঢুকালাম। তারপর নদীর পাড়ের সরু রাস্তা দিয়ে হোসেনি দালান। শুভাপুরে যখন হোসেন শাহী আমল বহাল ছিল, তখনকার একমাত্র নিদর্শন এই দালান বাড়ি।
ভেতরে ঢোকার সময় বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। জেনে শুনে 800 বছরের বন্দি জিনের সঙ্গে আলাপ করতে চলেছি। খোদা জানে কি হবে। ইয়া পরওয়ারদিগার। গুপ্ত কুঠুরি খুঁজে বের করতেই মিনিট 10 লেগে গেল। এ যেন দালান নয়, গোলক ধাঁধা, ভুল ভুলাইয়া। দরজা ধাক্কা দিতেই ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। এক ধরনের ভোটকা গন্ধ বেরিয়ে আসছে ভেতর থেকে। ঘুটঘুটে অন্ধকারে কার্নিশ গলে মোমের মতো পড়ন্ত আলো পড়েছে। চোখ সয়ে এলে প্রথমে ঝাপসা, আর তারপর স্পষ্ট দেখলাম একটি মেয়ে হাঁটুতে মাথা গুজে বসে আছে। ঘরের মেঝের মাঝ বরাবর সাদা একটা দাগ, বেশ পরিষ্কার সাদা, যেন ঘরের ক্ষেত্রফলকে দুভাগ করে কালকেয়াকে বন্দি করা হয়েছে। আমি কিভাবে ডাকবো বুঝতে পারছি না। এক্সকিউজ মি, শুনছেন? এই যে। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আমার দিকে, তারপর মাথা হেলিয়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো আমাকে। কেমন রক্তশূন্য কালো কালো চোখ, ফ্যাকাশে পাণ্ডুর মুখাবয়ব। তুম করে বলে উঠল, আপনি এসেছেন এতক্ষণে? চ্যাংমুড়ি কানি যে আমায় পিষে ফেললে। বাবা মশাইরে কন না আমারে ছাইরে লে যাক। আমি যে আর পারছি নে। সপ্তটিকা কি আমি ডুবিয়েছি কন দেখি? কথা কইছেন না কেন? আমার প্রশ্নের জবাব দেন, জবাব দেন, জবাব দেন। এই লক্ষিন্দর, জবাব দে। তোর চাঁদ সওদাগরকে ডাক, ডাক ওই চ্যাং মুড়ি কানিকে। ঘর ফাটিয়ে হাসতে শুরু করলেন তিনি। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি, আমার গলা শুকিয়ে কাঠ। ধীরে ধীরে আমার চোখের পলকেই পাণ্ডুর ফ্যাকাশে সেই মেয়ে থেকে আস্ত এক কুচকুচে কালো সাপে পরিণত হলো সে। তার সবুজ চোখ জল জল করছে, দ্বিখণ্ডিত জিভ হিস হিস করছে, মনে হচ্ছে ছোবল দেবে আমায়। সাহস করে বললাম, শান্ত হন, আমি শত্রু নই আপনার। আমার শুধু কিছু প্রশ্ন ছিল। জানি না সে কি বুঝলো, কিন্তু নিমেষেই সাপের রূপ পরিত্যাগ করে প্রৌঢ় কুৎসিত এক বৃদ্ধার রূপ নিল। পরনে ময়লা কালো শাড়ি, ধবধবে সাদা এলোমেলো চুল, আর ওই চুলের মধ্য থেকে গোটা গোটা তেলা পোকা বেরিয়ে এদিক সেদিক উড়ে উড়ে পড়ছে। মুখের এক পাশটায় মাংস পচে পোকা কিলবিল করছে। কি বিদ ঘুটে সে দৃশ্য বাবা! গা খিনখিন করছিল আমার, প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল, ইচ্ছে হচ্ছিল ছুটে পালিয়ে যাই। কোনো রকমে নিজেকে সামলে প্রশ্ন করলাম, শুভাপুর থেকে এত এত মেয়ে কোথায় হারিয়ে যাচ্ছে বলুন দেখি? সে ফ্যাস ফ্যাস করে হাসতে লাগলো আর বলল, নিয়তি, নিয়তি। আমি ঠিক ওনার মতো করে আপনাদেরকে বলতে পারছি না। উনি খুব সুর করে শব্দটা বলেছিলেন, কিসমত। আহা, বলুন না। তিনি হেয়ালি করে বললেন, বললে আমি কি পাবো? আমি হাতে রাখা ব্যাগটা একটু উঁচু করলাম। সে নাক বাড়িয়ে গন্ধ শুকে বলল, হ্যাঁ এরকমই। তোফা? তাহলে তো বলতেই হবে। একেবারে সুস্থ স্বাভাবিক মানুষের মতো সে কথা বলতে শুরু করলো। মেয়েরা কোথায় যায়? মেয়েরা ওর ক্ষুধা মেটায়। না না, থুরি, ওদের ক্ষুধা মেটায়, বড্ড ক্ষুধা। তুই জানে কি করবি হে? দরকার আছে, স্পষ্ট করে বলুন না, কে আছে এসবের পেছনে? ঘরে ফিরে যা খোকা, মা দুশ্চিন্তা করবে। তুই বাঁশি বাজাতে কোথায় যেন যাস? কাটা মুকুট? দেব জানি অনেক দিন তোর বাঁশি শোনে না। যা বাঁশি বাজা কানাই।
পু 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 পু। উনি হেয়ালি করতে শুরু করলেন। তারপর আবার বললেন, তোর সব প্রশ্নের উত্তর স্বয়ং তোর ঘরে অপেক্ষা করছে, যা খোকা যা। আমি আর কিছু না বলে ব্যাগ থেকে মুরগিটা বের করে তার দিকে এগিয়ে দিই। সে দু হাতে টেনে কোলের মধ্যে নিয়ে নেয়। আমি ঘর থেকে বেরিয়ে আসতে যাব, তখন, মোহন, আয় তোকে একটা গল্প বলি। আমি কালকে 100 বছর ধরে বন্দি হয়ে আছি কোন অপরাধে, সেই গল্প শুনবি? এই মোহন, আমার সাজা কি কখনো শেষ হবে না? দীর্ঘক্ষণ কেটে গেছে। আমি যখন চোখ মুছতে মুছতে দরজার কপাট লাগাতে যাব, তখন কালকে সুর করে করে কি যেন একটা বলল। আমার শুনতে খানিকটা চর্যাপদের মতো মনে হলো, সেই যে লুই পার কাহ্নো পা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন, লুই পাদানাম আর কাহ্নো পাদানাম আর যে 35 জন না কতজন মিলে লিখেছিল, সেই বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ। দিবসহি বহরি কাউহি ডর ভাই, রাতি ভইলে কামরু যাই, কা আ তরুবর পাঞ্চবি ডাল, চঞ্চলছি এ পুইঠাকাল। তিনি আরো বললেন, মানেটা খুঁজে নিস আর তোফা আনিস কেমন? আমি বুঝলাম না, চর্যাপদ কি তাহলে কালকেয়া যখন, আমি আসলে ঘটনাটা ঠিক ধরতে পারলাম না, হয়তোবা কালকেয়া চর্যাপদ জানে, তিনি পড়েছেন। যাই হোক, আমি গলা লম্বা করে বলেছিলাম, পরের বার এলে আস্ত কাতলা আনবো, তুমি ভালো থেকো। দরজা লাগিয়ে পুরু কাঠের হুক টেনে দিলাম। বাইরে থেকে ভেতরের মটমট করে হাড় চিবানোর শব্দ আসছে। মুরগির ডাক। আফসোস, কিছু করার নেই, তোফা। আমি যখন হোসেনি দালান থেকে বের হই, তখন এশার আজান পড়ল। কতটা সময় আমি কালকে আর গল্প শুনলাম তাহলে ভাবুন। তার অসীম সাজা ভোগের কারণ শুনলাম। মজার ব্যাপার কি জানেন? কালকে আর সাজা ভোগের কারণ আমি। হ্যাঁ, আমি, মোহন। আর আরও মজার ব্যাপার হলো, আমি যখন কালকে আর এই সাজা ভোগের কারণ কাউকে বলে দেব, ঠিক তক্ষুনি সে আজাদ হয়ে যাবে, মুক্ত। কি অদ্ভুত না? আসলেই সবই কিসমত, নিয়তি। বাসায় ঢুকে দেখি বিরাট সারপ্রাইজ। মনোহর, আমার বাল্যকালের বন্ধু। সে বলল, কি ভায়া, প্রেমিকাকে পেয়ে বাল্য বন্ধুদের তো ভুলেই গেছো। তোমার তো সময় হবে না, তাই আমি এলুম ভাই তোমার সঙ্গে দেখা করতে। কি যে বলো, সেরকম কিছু না, আসলে সময় এত। থাক থাক, এই নাও, ধোয়া ছাড়ো। ঘোড়া শালের চুরুট, খাসা ভাই খাসা। না না, লাগবে না, তুমি খাও বরং। মনোহর মৃদু হেসে বলল, তা আসতে পারো তো একবার আমার জলসায়। নর্তকী নৃত্য না হয় নাই দেখলে, রসময় আলাপ তো দু একবার করাই যায়। এসব ছাড়ো, বৌদি কেমন আছে? ভালো। তা তুমি এবার শুভ কাজটা সেরে ফেলো দেখি। জোয়ান মর্দ তো কম হওনি, শরীরে তো বান আর কম ডাকলো নে। আমি হালকা হাসলাম। আচ্ছা মনোহর, শহর থেকে যে এত এত মেয়ে হারিয়ে যাচ্ছে, এরা কোথায় যাচ্ছে বলে তোমার মনে হয়? কোথায় আর যাবে, হয়তো প্রেমিকের সাথে ভেগেছে, আর না হলে বিখ্যাত শেফ রাফসান হক এলেন বোধ হয় শুভাপুরে। আচ্ছা ভাইয়া শোনো, সময় করে কাটা মুকুটের দক্ষিণে এসো আমার জলসায়। এরকম সাবেকিয়ানা অন্য কোথাও মিলবে না কিন্তু। তার উপরে পেছনটায় চিড়িয়াখানার বন্ধক দিয়েছি। তোমার হ্রদ দেখা কলা বেচা দুটোই হবে দারুণ। হ্যাঁ, সে যাবক্ষণ সময় করে নিশ্চয়ই যাব। আর হ্যাঁ, এই বইখানা রাখো, তোমার কাজে দেবে। চলি কেমন?
মনোহর বেরিয়ে যাওয়ার পর টেবিলে রাখা বইটার মলাট খুললাম। বড় বড় লাল অক্ষরে লেখা, আধ্যাত্ম বৈঠকের আদ্যপান্ত, প্ল্যানচেট। বুঝলাম না মনোহর আমাকে এই বই কেন দিয়ে গেল। বাসায় কেউ নেই, কোন রাতে ফিরবে জানি না। মিশকাত সাহেবের মেয়ের জন্মদিনের দাওয়াতে গেছে সবাই। রাত তখন 12:30 নাগাদ। ঘুম আসছিল না। চশমাটা চোখে দিয়ে হাতে নিলাম মনোহরের দেয়া বইটি, আধ্যাত্ম বৈঠকের আদ্যপান্ত। প্ল্যানচেট নিয়ে ভুরি ভুরি তথ্য, এতে শয়ে শয়ে প্রণালী। একটি প্রণালীতে লেখা আছে, রাত যখন মধ্যভাগ পার করবে তখন খালি গায়ে একটি অন্ধকার ঘরে বসতে হবে, বিন্দুবৎ আলো থাকা চলবে না, আর বিড়বিড় করে বলতে হবে, যদি কোনো আত্মা এই পথে যান তবে অনুগ্রহপূর্বক আসুন, বসুন। যদি কোনো আত্মা এই পথে যান তবে অনুগ্রহপূর্বক আসুন, বসুন। খুবই অদ্ভুত লাগলো আমার। ভাবলাম একবার করেই দেখা যাক না। আমার ভীষণ কৌতূহল হচ্ছিল। গা থেকে শার্টটা খুলে ঘর অন্ধকার করে বসলাম আর বিড়বিড় করে বলতে লাগলাম। কি বলছিলাম বলুন তো? ঠিক ধরেছেন, যদি কোনো আত্মা এই পথে যান তবে অনুগ্রহপূর্বক আসুন, বসুন। যদি কোনো আত্মা এই পথে যান তবে অনুগ্রহপূর্বক আসুন, বসুন। বেশ কিছুক্ষণ কোনো সাড়া পেলাম না, কিন্তু হঠাৎই মনে হতে লাগলো ঘরের তাপমাত্রা কমতে কমতে মাইনাসে চলে যাচ্ছে। আমার শীত লাগছে। ভাবলাম এভাবে আর বসে থাকা চলবে না। যেই আমি উঠতে যাব, অমনি হিম শীতল গলায় কে যেন বলল, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমায় তাড়াতাড়ি মুক্তি দাও। আমার মুক্তি কি কখনো মিলবে? ওরা তো আমার লাশটুকুও রাখেনি, সব গিলে নিল, সব। এ কেমন মৃত্যু? বিধাতার কাছে আমি প্রশ্ন করব। ভয়ে ঠান্ডায় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। অনেকক্ষণ চেষ্টার পর প্রশ্ন করলাম, কে কে আপনি? আমি বিদিশা, আজ আমার জন্মদিন ছিল। কে জানতো মৃত্যুদিন হয়ে যাবে আজ? ওদের 13 পুজল, আরও একটা চাই। চতুর্দশীর রাতে 14তে থামবে ওরা, তারপর হয়ে উঠবে মহাপরাক্রমশালী। কিন্তু আমি তো জানতাম মহাপরাক্রমশালী একমাত্র স্রষ্টা। তাহলে কে রুখবে ওদের? কে? আমার মনে হচ্ছিল শরীরের সমস্ত শক্তি কেউ শুষে নিয়েছে। কোনো মতে উঠে ছুটে চলে আসি বিছানায়, জ্বালিয়ে দিই সব কটা বাতি, কাঁথা বিছিয়ে গুটি সুটি ঢুকে পড়ি তার মধ্যে। কিছু ভাবার মতো অবস্থায় আমি ছিলামই না, বিশ্বাস করুন। কখন যে চোখ লেগে এসেছিল জানি না। ভয়ঙ্কর বললে ভুল হবে। রক্ত হিম করা এক দুঃস্বপ্ন দেখে জেগে উঠলাম। দেখলাম কারা যেন দেবযানীকে আটকে রেখেছে হিমঘরে। হিমঘরের তাপমাত্রা -14°C। বড় বড় অক্ষরে সেটা উঠে রয়েছে, দেবযানী বাঁচার আকুতি করছে। পেছনে মস্ত বড় সিংহের খাঁচায় টালমাটাল লাফ দিচ্ছে এক ক্ষুধার্ত সিংহ, যেন এক্ষুনি খাঁচা ভেঙে বেরিয়ে আসবে সে। আর বাসন্তী রঙের কপাল জুড়ে সিঁদুর ল্যাপা, গাঢ় লাল রং, ঠিক যেমনটা আমি গতকাল স্বপ্নে দেখেছিলাম। আর তার সামনে হাত বাড়িয়ে হাততালি দিচ্ছে মনোহর, ঠিক হাতির সামনে মাহুত যেমন হাততালি দেয়। দেবযানীর চেহারার আতঙ্ক, বাঁচতে চাওয়ার আকুল আবেদন। আমার এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এসব স্বপ্ন নয়, সত্যি। এগুলো বুঝি আমার সামনে ঘটছে। আমি জানি না এসব স্বপ্নের কি মানে। তবে কি মনোহরের সাথে কোনো খারাপ কিছুর যোগ আছে? আর এই প্ল্যানচেটে হাজির হওয়া আত্মা বিদিশাই বাকে? কিচ্ছু মাথায় ঢুকছে না আমার, পাগল পাগল লাগছে। এর মধ্যে ফোন বেজে উঠল। ফোনের ওপার থেকে বাবা বলল, হ্যাঁ মোহন, মিশকাত সাহেবের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাত 11:30 অবধি সব ঠিক ছিল। আনমনে বলে ফেললাম, তবে এটাই কি 13? বাবা মিশকাত আঙ্কেলের মেয়ের নাম বললেন।
আমি জিজ্ঞেস করলাম, মিশকাত আঙ্কেলের মেয়ের নাম কি বিদিশা? বাবা একটু হকচকিয়ে গিয়ে বললেন, তুই জানলি কি করে? আমি বললাম, ও কিছু নয়। আমি ফোন রেখে দিলাম। বিশাল বড় একটা ধাক্কা খেয়েছি জানেন তো, হৃৎপিণ্ড ধকধক করছে। তার মানে প্ল্যানচেটে যে এসেছিল সে মিশকাত সাহেবের মেয়ে। ও কি সব চতুর্দশী 14তম বলছিল? আর আমার দেখা স্বপ্ন, তবে কি দেবযানী? আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। দেবযানী তাহলে পরবর্তী শিকার? তার মানে মনোহর এসবের পেছনে? আমি জানি না, আমি খুবই ইললজিক্যাল অযৌক্তিক কথা বলছি, কিন্তু আমার তাই মনে হচ্ছে। দুয়ে দুয়ে যখন 4 হতে চলেছে, ঠিক তখন আবার বেজে উঠল আমার ফোন। ঈশানের ফোন। রিসিভ করতেই, এই মোহন, খবর শুনেছিস? মনোহর মারা গেছে গত সন্ধ্যায় 6টা নাগাদ। কাল শেষকৃত্য। আসিস কিন্তু, হাজার হলেও আমাদের ছোটবেলার বন্ধু। বিশ্বাস করুন, আমার মুখ দিয়ে শব্দ বের হওয়া তো দূর, আমার মাথা বনবন করে ঘুরছিল। ভাবনার জন্য মস্তিষ্ক কাজ করছিল না। কিসের মধ্যে কি চলছে ভাই, কিছুই তো বুঝছি না। মনোহর যদি কালপ্রিট হয়, যদিও মারা যায় সন্ধ্যা 6টায়, বিদিশারই নিখোঁজ রাত 11:30টায়। মনোহর যদি কালপ্রিটই হয়, তাহলে মৃত মনোহর রাত 11টায় বিদিশাকে গুম করলো কি করে? যেটা অসম্ভব। আর মনোহর আমার বাসায় এলো, এতক্ষণ কথা বলল, একটা বই অবধি দিয়ে গেল। বইটা আমার সামনে টেবিলে, যা দেখে আমি প্ল্যানচেট করি। এত কিছু তো মিথ্যে নয়, তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যে? কে এসবের পেছনে? কোথায় আছে ওই মস্ত বড় সিংহ? ওই বরফ শীতল ঘরই বা কোথায়? মৃত মানুষ আমার সঙ্গে দেখা করতে এলো কিভাবে? দেবযানীর সামনে সত্যিই বিপদ। বিশ্বাস করুন, ওরকম কালি গোলা অন্ধকার রাত আমি জীবনে আর দুটি দেখিনি। নিঝুম রাত, একেবারে শুনশান। ফোন হাতে নিয়ে দেবযানীকে কল দিতে যাব, তক্ষুনি ঘরের মধ্যে যেন তুফান শুরু হলো। প্রচণ্ড বাতাসে দিক বিদিক ওলট পালট হয়ে যাচ্ছে। আমার চোখ পড়ল স্টোর রুমের সেই আয়নার উপর। সেই আয়না। আমি দেখলাম 5 মেরুর বলয় উল্টো দিকে ঘুরছে, খুলে যাচ্ছে সব বাঁধন। আমার ভীষণই ভয় লাগছে। আয়না ঢেকে দেয়া লাল গিলাফটা উড়ে এসে পড়লো ঘরের এক কোণে, আর আমি তাকাতেই দেখলাম সেই চেহারা। মাথার গলা দিয়ে কিলবিল করছে সাপ, জল জল করছে লাল লাল চোখ। কৃত্রিম বুড়ি। কত প্রশ্ন রে তোর মনে? আয়, আমায় জিজ্ঞেস কর। দুদিন বাদেই তো ভূত চতুর্দশী, সব জানি আমি। আয়, আমায় প্রশ্ন কর। আয় মোহন, আয়। লাল গিলাপ উড়ে গেল। তবে কি দক্ষিণের দ্বারকার আসার সময় হয়ে এলো? ভূমধ্য সাগর থেকে উঠে আসছে সে যমদগ্নি। শত শত প্রশ্নবান মাথায় নিয়ে হতবুদ্ধির মতো ঠায় দাঁড়িয়ে রইলাম আমি। আর আমার চারপাশে নিভু নিভু চলল 14 প্রদীপ। আজকের রাত পেরোলেই ভূত চতুর্দশী। গল্প আজ এতটুকুই। শুনছিলেন ভূত চতুর্দশী কিস্তি 1। বাই দ্য ওয়ে, যমদগ্নির সাথে আপনারা অনেকেই পরিচিত নন যারা ইউটিউবে নতুন শুনছেন। যমদগ্নি আমাদের প্ল্যাটফর্মের, ভূত স্টেল অফ দুর্য প্ল্যাটফর্মের প্রথম ফিকশন। যমদগ্নি দক্ষিণের দ্বারকা। আপনারা চাইলে শুনে আসতে পারেন আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে। আর খুব দ্রুতই যমদগ্নির ঘটনাটি ইউটিউবে আপলোড করা হবে, এবং আপনারা জেনে খুশি হবেন যে যমদগ্নি পার্ট 2 খুব দ্রুতই আসতে চলেছে। আর ভূত চতুর্দশীর দ্বিতীয় কিস্তি কবে আসবে তা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আসছে কালী পুজোর আগে। ভূত চতুর্দশীতে চলে আসবে ভূত চতুর্দশীর দ্বিতীয় কিস্তি। সে অবধি অপেক্ষা করুন, ভালো থাকুন, দেশের এই ক্রান্তিময় সময়ে সঙ্গে থাকুন।
সবাই কানেক্টেড থাকুন, বেশি বেশি প্রার্থনা করুন। গুড নাইট, ভালো থাকবেন সবাই। খুব দ্রুতই আবার দেখা হবে নতুন কোনো পডকাস্ট নিয়ে। আজ বিদায়। এতক্ষণ সঙ্গে ছিলাম তুর্য চৌধুরী। কেমন লাগলো জানাতে ভুলবেন না। গুড নাইট।